জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনই আপনাদের সঙ্গে আছি আমি সোনালী সাহা। ডাকসু নিয়ে শঙ্কা তৈরি হলেও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীরা বলছেন নির্বাচনের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করে ফেলেছেন তারা। এমন মুহূর্তে ডাকসু থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। প্রার্থীরা অভিযোগ করেন একটি গোষ্ঠী ডাকসু বানচাল করে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। ডাকসু অনিশ্চয়তায় পড়লে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্ন হবে, যার প্রভাব কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে বলেও আশঙ্কা করা হয়। যে কোনো মূল্যে পূর্ব নির্ধারিত 9 সেপ্টেম্বর ডাকসু আদায় করে নেওয়ার ঘোষণা দেন তারা। যারা শেষ মুহূর্তে এসে ডাকসু বানচাল করতে চাইবে শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করবে বলেও জানান প্রার্থীরা। ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের একটা ক্ষেত্র। ডাকসুই যদি না থাকে তাহলে আমাদের শিক্ষার্থীদের যে নাজেহাল অবস্থা ছিল ফ্যাসিস্ট আমলে, ওই অবস্থাতে আমরা থেকে যাব। তারা তাদের যে প্রতিনিধি নির্বাচন করবে, তারা সেখান থেকে তারা নির্বাচন করতে পারবে না। তার মাধ্যমে কি হবে? আমরা যে 24 পরবর্তী সময়ে একটা নতুন ক্যাম্পাস গড়ার স্বপ্ন দেখছি, আমাদের সেই স্বপ্নটা একদম ধূলিসাৎ হয়ে যাবে। আমরা চাই একটা আনন্দময় পরিবেশে ডাকসু 9 তারিখেই হোক। আর ডাকসুকে যারা বাধাগ্রস্ত করতে চায় আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার জন্য প্রস্তুত। সাইবার বুলিংয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হোসেনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনের বিরুদ্ধে। এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে 6 মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আলী হোসেনের বিরুদ্ধে অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। 6 মাসের বহিষ্কার বিশ্ববিদ্যালয়ের আইনে প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। গত 1 বছরে বাংলাদেশে নারীদের উপর যে আক্রমণ এবং সাইবার বুলিং হয়েছে সেগুলো সব গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সকালে সুপ্রিম কোর্টের সামনে অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে জাতীয়তাবাদী নারী নেত্রীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি। মানববন্ধনে ছাত্রদলের নারী নেত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতির প্রার্থী তার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিং এর প্রতিবাদ জানায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বেলা 12টার দিকে এই গ্রেফতার ঘটনা নিশ্চিত করে হাটহাজারী থানা পুলিশ। এদিকে 2 দিন বন্ধ থাকার পর আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ক্লাস। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কম। সকালে ক্যাম্পাসে 2টি শাটল ট্রেন প্রবেশ করে, তবে স্বাভাবিক সময়ে এসব ট্রেনে তিল ধারণের ঠাঁই না থাকলেও আজকের চিত্র ছিল একেবারেই ভিন্ন। বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শ্রেণীকক্ষ ছিল ফাঁকা। শিক্ষার্থীরা বলছেন, সংঘর্ষের পরপরই অনেক শিক্ষার্থী বাড়িতে চলে গেছেন। যারা রয়েছেন তারাও বাসা ভাড়া এবং মেসে আতঙ্কে দিন পার করছেন। এদিকে সকাল থেকে ক্যাম্পাসে টহল দিচ্ছে সেনাবাহিনী ও র্যাব। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে লুট হওয়া দেশীয় অস্ত্র ফেরতের আহ্বান জানিয়ে 48 ঘন্টার আলটিমেটাম দিলেও এখনও কোনো অস্ত্র উদ্ধার হয়নি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিরাজ করছে কিছুটা শান্ত পরিবেশ। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও 2 দিন পর সকাল থেকেই শুরু হয়েছে প্রশাসনিক কার্যক্রম। 10:15টার দিকে প্রশাসনিক কার্যালয়ে যান উপাচার্য। তবে সকাল থেকে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালাবদ্ধ থাকলেও 24 ঘন্টা পর দুপুর 12:30টার দিকে তালা খুলে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় আর্থিক কার্যক্রম। এর আগে মঙ্গলবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের 5 ঘন্টার আলোচনা হয়। এ সময় আন্দোলন সাময়িক স্থগিত করেন শিক্ষার্থীরা। এতে একক কম্বাইন্ড ডিগ্রির দাবির ব্যাপারে কোনো সুরাহা হয়নি। এছাড়া এখনো সিন্ডিকেট সভা শুরু হয়নি। কখনো শুরু হবে এ বিষয়ে কিছু বলছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ
সময় সভায় হল ছাড়ার নোটিশ প্রত্যাহার এবং আগামী 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে রাজধানী পরিবহনের 28টি বাসকে আটকে রেখেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, লোক প্রশাসন বিভাগের ওই ছাত্রী টিউশন শেষে রাজধানী পরিবহনের বাসে উঠেছিল। এ সময় চালকের সহকারীর ধাক্কায় নিচে পড়ে যায় সেই শিক্ষার্থী। পরে তিনি চিকিৎসা নেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। খবর পেয়ে একে একে রাজধানীর পরিবহনের 28টি বাস আটকে রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম উত্তোলনের সময়সীমা। শেষ মুহূর্তে প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম তুলছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, রাকসু নির্বাচন কেন্দ্র করে শেষ মুহূর্তে প্রার্থীদের মধ্যে নির্বাচনী আমেজ কেমন দেখছেন জানাবেন। সোনালী, সকাল থেকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি। এখানে সকাল থেকে বিভিন্ন জায়গায় ক্যাম্পাসে দেখতে পাচ্ছি যে 4টা থেকে শুরু করে শিক্ষার্থীরা মূলত যে জায়গাগুলোতে জমায়েত হচ্ছেন সেখানেই কিন্তু রাকসু অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরেই তাদের গল্পগুজব চলছে এবং তারা যেটি বারবারই বলছেন যে তাদের যে দীর্ঘদিনের প্রত্যাশা এবং চাওয়া ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন, সেটি কিন্তু তারা চূড়ান্তভাবে পেয়ে যাচ্ছে এবং 25 সেপ্টেম্বর সেই নির্বাচন হওয়ার কথাও আছে, যার জন্য প্রার্থীরা আগে থেকে তাদের যে প্রচারণা সেটি কিন্তু শুরু করে দিয়েছেন। পাশাপাশি আজকে যেহেতু মনোনয়ন ফরম উত্তোলনের একদমই শেষ সময় এবং আজকে বেলা 5টার সময় সেই মনোনয়ন ফরম তোলা শেষ হয়ে যাবে। পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এ বিষয়ে একটা অনিশ্চয়তা ছিল, সেটি কিন্তু গতকাল নির্বাচন কমিশন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে এবছর রাকসু নির্বাচনে 24-25 সেশনের যারা শিক্ষার্থী আছেন তারাও অংশগ্রহণ করতে পারবেন এবং তারাও প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। আজকে সকাল থেকে আমরা এ পর্যন্ত যতজনকে দেখেছি তাদের মধ্যে বেশি সংখ্যক শিক্ষার্থী কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থী, যারা প্রথম বর্ষে এসে এই রাকসু নির্বাচনে অংশগ্রহণ করছে এবং প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার জন্য নিজেদের মনোনয়ন ফর্ম আজকে উত্তোলন করছেন। পাশাপাশি মনোনয়ন ফর্মের উত্তোলনের পর তারা ডোপ টেস্ট দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেখানে যাচ্ছেন এবং মেডিকেল সেন্টারে এ পর্যন্ত গত বেশ কয়েকদিন ধরে 850 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে ডোপ টেস্টের জন্য। তাদের মধ্যে 687 জনের রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত তারা দিয়েছেন এবং আজকে সারা দিন ব্যাপী কিন্তু মনোনয়ন ফরম এই বেলা 5টা পর্যন্ত চলবে এবং প্রার্থীরা তাদের শেষ মুহূর্তে এই প্রার্থীর জন্য মনোনয়ন ফরম উত্তোলন করছেন এবং সেটি তারা ধরে রাখবেন এবং পরবর্তীতে নির্বাচন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে বলে তারা প্রত্যাশা করছেন। আর সোনালী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের এই ছিল সবশেষ তথ্য। রাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে জামায়াতের সাবেক নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীর মামলায় জোরপূর্বক সাক্ষ্য নেওয়া হয়েছে দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন মামলার 3 জন সাক্ষী। বুধবার এমন তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল দেলোয়ার হোসেন সাঈদীকে। 2023 সালের 15ই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। 5 আগস্টের পর প্রশ্ন ওঠে মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া নিয়ে। 2010 সালের 29 জুন গ্রেফতার হন দেলোয়ার হোসেন সাঈদী। এরপর থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে তিনি জড়িত নয় এমন দাবি করে আসছে জামায়াতের ইসলামী এবং দেলোয়ার হোসেন সাঈদীর পরিবারের সদস্যরা। বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং লুৎফর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি। এ সময় নুরুল হক নূর এবং লুৎফর রহমানের উপর যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপির এই নেতা। ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র,
বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করা ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র, দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে, নানামুখী ষড়যন্ত্র আছে। সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। নির্বাচন বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হিলিতে আনন্দ র্যালি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে নির্বাচন নিয়ে উস্কানি দেয়া হলে তা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশে যাতে কোনো ষড়যন্ত্রকারী নির্বাচন বানচাল করার দেশীয় বা পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিতে না পারে, সেজন্য আপনারা যেমন সবাই সজাগ থাকবেন, আমরাও সবাই সচেষ্ট থাকব। কোন ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। পিএসসি-এর একটি চাকরি পরীক্ষায় কমন সাজেশন দেওয়ার নামে প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত মতিউর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দুপুরে মালিবাগ সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল ইসলাম। অভিযুক্ত মতিউর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সিআইডির। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চক্রের সাথে জড়িত আরও বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। অচিরেই তাদের গ্রেফতার করা হবে। শেরেবাংলা নগর থানার মামলায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আয়োজিত সেমিনারে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং উনি প্রত্যেকটি বিষয়ে যে স্বাস্থ্য, শিক্ষা, গ্রামে গঞ্জের মানুষ, প্রত্যেকটি মানুষের, শিক্ষকদের লেখাপড়া, এই যে লেখাপড়ার কথা বলছেন, লেখাপড়া তো নাই বাংলাদেশে, ইনস্টিটিউশন ফিনিশ। সেটা আপনাকে এটা বিল্ড আপ করতে হলে কি ধরনের লেখাপড়া চান? আবার ওই ধরনের লেখাপড়া না, আপনার প্রাইমারি স্কুল থেকে আপনাকে ইয়েতে টেকনিক্যাল এডুকেশন দিতে হবে, বিদেশে যেটা আছে একদম প্রাইমারি থেকে তার মানসিকভাবে টেকনিক্যাল মাইন্ড ডেভেলপ করতে হবে। যাতে সব ডাক্তার ইঞ্জিনিয়ার তো হবে না, আমার এই লোকগুলোতে স্কিল ডেভেলপ করে তার ইনকাম, আমাদের একটা প্লাম্বার নেই, একটা ইলেকট্রিশিয়ান নেই, প্রপার নেই, এমনি ফ্যামিলিগত কাজ করে যাচ্ছে, এডুকেটেড নেই। এডুকেটেড হলে আপনি বিদেশে তো যে এখন $500 যায় মাসে, তার মাসের ইনকাম হবে $5,000। ইলেকট্রিশিয়ানের হবে $5,000, 500 টাকা। তা আপনার রেমিটেন্স কোথায় যাবে আপনি চিন্তা করেছেন? আপনার মানব সম্পদ উন্নয়ন হচ্ছে সবচেয়ে বড় উন্নয়ন। আমার 18 কোটি মানুষকে যদি আমি মানব সম্পদে পরিণত করতে পারি, ইনভেস্ট করতে পারি, এই জন্য জিডিপির 5% ইনভেস্ট করা হচ্ছে, অনেক টাকা শিক্ষা, স্বাস্থ্য খাতে, যে আমার এই জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে। ওই ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে। মানুষের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, লেখাপড়া ঠিক রাখতে হবে, প্রত্যেকটি পরিবারের জন্য নিশ্চিত করতে হবে। এটা তার নাগরিক অধিকার, এটা তো আপনি কাউকে ফেভার করতেছেন না। আপনি তো ফেভার করতে করতে অর্থনীতি 12টা বেজে গেছে, এর এইটা দরকার, ওর ওইটা দরকার, কিন্তু যারা নাগরিক তার অধিকার করি, তার পাওনাটা কোথায় কি? সুতরাং পলিটিক্স হ্যাজ চেঞ্জড, আকাঙ্ক্ষা বদলে গেছে, রাজনীতির জবাবদিহিতা অন্য লেভেলে যাবে এবং যাওয়া উচিত। আমাদেরকে সেটা বোঝা উচিত, ধারণ করা উচিত। ওইভাবে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা করতে পারি। সবাইকে ধন্যবাদ।
ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রায়ে কি বলা হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ডাকসু যে 40,000 ভোটারের যে নির্বাচন, সেই নির্বাচন 9 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। সে বিষয়ে হাইকোর্টে যে স্থগিত আদেশ দেওয়া হয়েছিল সেটি বাতিল করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, অর্থাৎ প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির যে আপিল বিভাগ, সেই আপিল বিভাগে 3 পক্ষের বিস্তারিত শুনানির পরে এই হাইকোর্টের যে স্থগিত আদেশটি ছিল সেটি বাতিল করে দিয়েছে। এর মধ্য দিয়ে আর নির্বাচন করতে কোনো আইনগত বাধা থাকলো না। একই সঙ্গে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনজীবী শিশির মনির তিনি বলেছেন তার যুক্তি তর্ক উপস্থাপনে যে এই রিটটি যিনি করেছেন তিনি একজন সম্পাদক প্রার্থী, অর্থাৎ তিনি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী, তিনি একটি প্যানেলের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিট করতে পারেন না। একই সঙ্গে তার ব্যক্তিগতভাবে এখানে সংক্ষুব্ধ হওয়ার মতো আইনগত কোনো ভিত্তি নেই। এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন এবং যিনি রিট করেছেন রিটকারীর পক্ষের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এবং ব্যারিস্টার এহসানুল করিম তারাও বলেছেন যে আমরা নির্বাচনটি স্থগিত চাচ্ছি না, আমরা চাচ্ছি যে জিএস প্রার্থী SM ফরাদ হোসেনের বিষয়ে যেই অভিযোগটি উঠেছে, ছাত্রলীগ করার যে অভিযোগটি উঠেছে সেটির বিষয় আমরা একটি নিষ্পত্তি চাচ্ছি এবং এ বিষয়ে একটি তদন্ত করা হওয়া উচিত। এই বিষয়টি রিটকারীর পক্ষের আইনজীবীরা জোরালোভাবে যুক্তিতর্ক উপস্থাপন করেছিলেন। তবে প্রধান বিচারপতির নেতৃত্বে যে 7 বিচারপতির আপিল বেঞ্চ তারা এই রিটকারীর পক্ষের আইনজীবীদের যুক্তি আমলে নেয়নি। তারা SM ফরাদের পক্ষে যে আইনজীবী ছিলেন তার যুক্তি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির যে মূলত যুক্তিতর্কগুলো উপস্থাপন করেছেন, মূলত সেই যুক্তিতর্কগুলোই আমলে নিয়ে এই আদেশটি এসেছে এবং এর মধ্য দিয়ে যেটি নিষ্পত্তি হয়ে গেল যে হাইকোর্টের স্থগিত আদেশটি বাতিল হয়ে গেল। 9 সেপ্টেম্বর যে তফসিল অনুযায়ী পূর্ব নির্ধারিত ভোটের সময়, সেই ভোটের দিন ভোট হতে কোনো আইনগত বাধা নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন চলছে, সব প্রার্থীরা যারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন, সেই যে উৎসবমুখর এবং একটি মনোরম পরিবেশ, সেই পরিবেশে যাতে বিঘ্ন না ঘটে সেই বিষয়গুলোই মূলত দেশের সর্বোচ্চ আদালত গুরুত্ব বিবেচনা করে এই রিটটিকে খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশটি বাতিল করে দিয়ে আপিল বিভাগ 9 সেপ্টেম্বর নির্বাচন করার যে তফসিল ঘোষণা করা হয়েছিল সেই তফসিল অনুযায়ী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে এবং হাইকোর্টের স্থগিত আদেশ বাতিল হয়ে গেল। সোনালী। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 35 জন। মঙ্গলবার রাতে জাতীয়তাবাদী নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী সরদার আতাউল্লাহ মঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে লোকজন বের হওয়ার সময় পার্কিং এলাকায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। 3 ম্যাচ সিরিজে টানা 2 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ, যে কারণে এবারই প্রথম ডাচদের বাংলা ওয়াশ করার হাতছানি লিটন দাসের দলে। টি20 ফরম্যাটে এর আগেও সিরিজে মুখোমুখি হয় দুদল, তবে 13 বছর আগে নেদারল্যান্ডসের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজে 1-1 সমতায় শেষ করে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুদলের লড়াই শুরু হয় সন্ধ্যা 6টায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।